অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৪৭-৪৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রোম, পা ব্যান্ডেজ, আশেপাশে কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে, আলো আধারের ভিড়ে হলদে বাতির টিমটিমে আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে ১০৩ ফারেনহাইট। মাঝে মধ্যে কাঁপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে, চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেই সব গায়ে লাগছিল না অন্তুর। সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল, এতটুকুই মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল, অন্তত পানি নিয়ে যায়নি। সে সামনে বসে পড়েছিল আস্তে করে, দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখে সেই কাতর আতঙ্কিত চাহনি। অন্তু শরীরটা নেতিয়ে পড়তে চাই, জিজ্ঞেস করতে জিহ্বা সরে না। তোমরা কারা, এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নেড়ে সায় দেয়। অন্তু আবার চুপ। সে এই বাড়িতে এসেছে মাসখানিক হলো। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর, জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরল, সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আসা যাওয়া দেখেছে ওদের। সেই দিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে। রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন কাদের আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত? এদের আগেও আরো আনা হয়েছিল। আজ প্রায় ২ সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ের সুতো ছিঁড়েছে। রাত দিনের ঠিক নেই, ছুটছে ওরা। অন্তু উঠে দাঁড়াতে চায়, পা টলছে। অসহ্য যন্ত্রণায় আসর হয়ে আসছে পাটা, শক্তি নেই চলার। চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞেস করে, তোমরা কারা? বয়স ১৫-র মতো একটা ছেলে, দৃষ্টি অস্থিমতো তবুও দৃঢ় স্বরে জানায়, শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পাড়ার? কোরআন কয় পাড়ার? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করেছে অন্তু। চোখে ভয় নেই আর সবার মতো। সেই যেন সবার জন্যই চিন্তিত। অন্তু বলে, ৩০ পাড়া। আমি সেই ৩০ পাড়া কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানবো না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে, কিন্তু আমাদের মারলে আমাদের আর্মিরা দুর্বল হয়ে পড়বে। তারা দুর্বল হচ্ছে না? কারাগারে পুরে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়, ট্রাকে তুলে ভরে নিয়ে যেয়ে গুলি করে মেরে ফেলে, রক্ত ধুয়ে ফেলে। দুর্বল হয় না আবার? এত কিছু করেছে, কী বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়ি গোঁফের রেখা দেখা দিয়েছে, তবুও মুখটা কচি। সেই কচি মুখে এত সব ভারী কথা, ধর্মবিশ্বাসের শক্তি, সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি। অন্তু ভাবে, সব তো ভালো হয় না। টুপিদারি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফেজও সব ভালো না, কিন্তু বাকিগুলো? অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে ১০০-তে কয়টা ভালো আছে? বর্বর, মূর্খ, অসভ্য জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি ৯০ জনকেই খারাপ ধরা হলো, বাকি ১০টা? এরা কি ১০ জনও নৈতিকতা জানে? যুদ্ধ, পরাদ্ধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেনি তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে দিল স্বৈরাচারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করে, ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধমুক্ত করে ফেলছে ওরা। তাহলে দেশে যা ঘটছে তা কি এদের মরা আত্মারা উঠে এসে করছে? বাকিরা বেহেশতের দূত? হবে তাই। পলাশরা কারা, রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়? অন্তু ভাবনা ছিঁড়ে উঠতে চাই। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞেস করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তু এ কথার কি জবাব দেবে? জিজ্ঞেস করে, এসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়?
মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যাই, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে, তারপরের পালা নয় আমাদের? ভয় করে লাভ কি? সবাইকে এখানেই আনা হয়েছিল? এরা ছাড়া আর কি লোক নাই? কত লোক ওদের? মানে এইখানে অন্তু আর আহাদের মাঝে কথোপকথন চলছে। অন্তু প্রশ্ন করছে, আহাদ তার উত্তর দিচ্ছে। আহাদ হলো শিবিরের ছেলে, মানে শিবির একটা দল, সেখানকার একটা ছেলে। তো তাদেরকে তুলে নিয়ে আসা হয়ে মারা হচ্ছে। আর এটা কিন্তু সেই আমল যখন, মানে ২০১৪ সালে শেখ হাসিনা যখন তোমার মনে করো গদিতে আসলো, সেই আমলের কথা হচ্ছে এইখানে, বুঝছো? সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতার স্বৈরাচার? মানুষের দীর্ঘশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ে সমস্ত স্নায়ু যেন একসঙ্গে তীব্র উদ্দীপনায় ফেটে পড়েছিল। এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকাই, দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের মুখের দিকে। চোখের দৃষ্টি নত, মুখটা গম্ভীর। তার জুব্বার প্রান্ত ছেঁড়া, ঝুলছিল। তা টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেওয়া থেকে বাধা দিলে বলে, আমি তো ছোট, আপনার কিছু হবে না, বেঁধে দেই। রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন আসছেন জানি না, আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে, আপনি পানি আনেননি? অন্তুর বুকে শুল বিঁধল বোধহয়। আপনি পানি আনেননি? বাক্যটা ফলার মতো বেঁধে যায় বুকে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়ে গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা। ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতেই বলল, ছোট ভাই তো তুমি আমার, হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হাই হাই করতে করতে এগিয়ে আসে। কি করছেন আরমিন, পাগল হয়ে গেছেন? ওদের এক বেলার বেশি খাবার বা পানি দেবার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা স্বামীদেবের? তা না হয় থাকতেই পারে। আপনিও প্রতিভক্তা ন্যাওটা মেয়ে হতে পারেন, কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা। আমার স্বামীর অবাধ্য, অভিশপ্ত একজন স্ত্রী। আমার এসব মানার কথা নয়। এইবার রিমি তার উত্তরে বলছে, আপনি বুঝতে পারছেন না, প্লিজ। এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। যদি আজ বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়ব না। আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় এক গাদা বিস্কুট, কেক ইত্যাদি খাবার দাবার এনে রেখেছে ঘরে। অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিস্তালায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চাই, বুক চৌচির পিপাসায়। অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই, তবুও সম্ভব নয় ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালাই। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট, নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসখসে ঢালাইয়ের মাঝে হল গ্রাউন্ডটাতে, তাতে পায়ের চামড়া খসে যাচ্ছিল যেন। এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকাই অন্ধকারে সমুদ্রের ঢেউ খেলছে। রাত শেষের দিকে দুর্গের মতো দরজা জানালা বিহীন কুটুরি। টর্চের আলো সামনের দিকে সরু হয়ে পড়েছিল, তাতে আরো গা ছমছমা করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায় অন্তু, থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে, তার সাথে পা মিলিয়ে। চোখ বুজে শরীরে শিরশিরানি অনুভব করলো। পেছন ফিরে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ, ভয় পাবেন না। অন্তু আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে। বলে, তোমাদের কোন পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাতে কি? শুনি। চোখে পটি বাঁধা ছিল, মুখে কাপড় গোজা ছিল। গভীর রাতে আনা হয়েছিল এইটুকুই আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ। জবাব দিল না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো ফ্লোরটা। এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো, কেসে ভরা। উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়। একটুও পা দেওয়ার জায়গা নাই মেঝের কোথাও। আব্দুল আহাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠেকছিল নিস্তব্ধ বদ্ধতায় অন্তুর কাছে। এত মদ!
এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল, এখানে রাখা আছে। টর্চের আলো সরু হয়ে পড়ে আছে। সেভাবে অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফের আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ সুধাই, কি? অন্তু মেঝেতে রাস্তা খোঁজে। মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণে দরজা একটা, লোহার দরজা। অন্তু নিঃশব্দে কেস ছড়াতে চায়। ঠুকঠাক শব্দ তবুও হচ্ছিল। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে, ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমির্জ সূর্যের মতো জ্বলজ্বল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোতে গুমোটে মরা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হলো। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তন্দুরিগুলো যেমন অগ্নিয়গিরি লাভার মধ্যে জ্বলে, ঠিক তেমনি তিমির অন্ধকারে হলদে আলো সেই রকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের একঝাঁক নজরে আসছে। তারা অবাক চোখে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা। একে অপরকে গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি। সে দেখতেই নরকীয় পরিবেশ। অন্তু বাখারা হয়ে চেয়ে থাকে। সে টেরি পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুঠুরিতে আরো প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে, এইসব লেয়াজের কারণেই কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে? গাঢ় কারবার বন্ধন। এই জন্যই যত যাই হোক, যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক, মোটেও তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাদ, রাজনীতিবিদ, স্বৈরাচার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। সেই আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘোরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। এবার তোমাদের একটু ক্লিয়ার করি। মানে অন্তু এতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল সে ওই গ্রাউন্ড ফ্লোরে কি কি দেখছে। এবার দৃশ্যপট এলো রাত 12টার দিকে। গল্পে ফিরি। জয় এলো রাত 12টার দিকে। তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়িগুলো অল্প বেড়েছে। ফ্রেঞ্চ কাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তর দিকে তাকাই। ভুরুকুসকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি, জ্বর বাঁধিয়ে বসে আসো। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। জয় কিন্তু এখানে সুর করেই বললে এই কথাটা। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হো হো করে। অন্তু চোখ খুলে তাকাই। হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমার নিজের ওপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না? হ্যাঁ, শালা যা ভাববো তাই হয়ে বসে থাকে। যা আন্দাজ করি তা আলবাদ ঘটে যায়। খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে বসে মেঝেতে উবু হয়ে হাঁটু ভাঁজ করে। কপালেও গলায় হাত রেখে আস্তে করে বলে, তো ঘরওয়ালি, অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়। আলগোছে চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এত জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছো? অন্তুর চোখের কোণা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে। জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাত খণ্ডে? কতখানি কেটেছে? ওদের কেন ধরে এনেছেন? তীর তীর করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাজা কোলে করে তুলে বিছানার এক পাশে থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা তার বুকে গোজা। মুস্কি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করে সে গান গায়, গিটার বাজায়, আরো কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালাই। আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে,
ডাক্তার আনবো? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয় নাই? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢালল জয়। জ্বর খানিক নামলো কিনা বোঝা গেল না, তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো। জয় লুঙ্গির ওপর গলায় একটা লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কি সব হোটেলের খাবার কিনে আনে। অন্তুকে খাওয়াতে চাই। সে রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়াই, সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। আচ্ছা, একটা কথা বলে দিই, ড্রাগ মানে কিন্তু ওষুধ, বুঝছো? তোমরা আবার মনে করো না যে ওই যে ড্রাগ মানে নেশাদ্রব্য, ওইটা না কিন্তু। সারা রাত অচেতন ঘুমালো অন্তু। তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা। তেজি মুখখানা একদম কুঁচকে গেছে। শেষ রাতের দিকে নিস্তালার বড় ঘরে যায় একবার। সব ঠিকঠাক। খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জয় হাসলো তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখানে থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হলো। সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি। মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনে না। হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভোদকা ইত্যাদি মাফিক সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এই দিক দিয়ে ঢুকতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতে ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয়ামের সাদা লুঙ্গি কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিচ্ছু বলবে না, তাকাবেও না। তবু জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ। ঠিক ডাস্টবিনের আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকে অতটাও ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুঁচকে দেখে ও চারিদিকটা। একবার ওদের অর্ধবস্ত্রের অনাবৃত দেহটার দিকে তাকালো না। তার রুচি ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে, তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে, তাদের আবার দেখার কি আছে? সস্তা দেহ, সস্তা মেয়ে লোক। এইসব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যে হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা। অথচ শখ মিটলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেওয়ার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইতো না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার। তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত কড়া নিষেধ হলো, তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়ে লোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বালানি রোগ আছে। সে নিজে যা করবে সেইটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের। এইসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেওয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করলো, কেউ এসেছিল তোদের কাছে? এক মাগি আইছিল কেডা জানি, দেখা গেল আমারে সকলেরে। আর রেহাই হলো না। জয় ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চেপে ধরলো দুই আঙুলে। আমার বউ সে, তোদের মতো স্লাট না। বল কে এসেছিল? বল বল। আমার ওটা বউ। বল, কথা বল। শালিক খান কি চেংড়ি, বল কে ছিল যেন? স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো মেয়েটার। সেখানে থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। দুটো রামের বোতল নিল নিজের হাতে। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে, রাজধানীতে। বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পিছে রেগে যাবে। জয়কে দুর্বল ভাববে। বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা নয়। অন্তু তখনও ঘুমোচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড় ঘর থেকে ফেরার পর। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখল তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখলো। খিদে নেই খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে, খালি তরু করতো না। এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল। এতদিনে লাইনে এসেছে। চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভার লাগছে খুব।
অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে, ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসলো। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের ওপরে পা পা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তুর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয়, অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগছে, আবার দুঃখও ঘিরে ধরছে। আরমিন যা করছে তা ঠিক। অন্তুর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়ে রইল। চোখ ফেরাতে ইচ্ছে করে না। মুচকি হাসে সে। তার বহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বউখানা তো সুন্দরী হয়ে বলো সেরা। মিথ্যে বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্যও করাক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা সরিয়ে অন্তুর বুকের জায়গাতে মাতাল হওয়া লাগলো জয়ের গায়ে। যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করলো বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে। গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বইয়ের। মাঝে মধ্যেই যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে, জোর করে করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তার হয়তো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হলে লানত, এইসব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয়। জয়ের সে অভ্যাস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। সকাল ৯টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এ বাড়িতে অভিভাবক একমাত্র হামজা। বাড়ির বড় সেই। তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্নাবান্না করে। অন্তুর জ্বর কম তখন। মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতে চারিদিকটা ঘুরে উঠল। মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে। মেঝের ওপরে পড়ে আছে জয়। হু হু করে এসির বাতাস ঘুরতেছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে। তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেই দিন একবার রাতে খানিক সময়ের জন্য বেলকনিতে বসেছিল জয়। অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল। অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো, তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে দু একটা কাজ করে বেলকনির পর্দা ধরে দাঁড়ায়। জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞেস করল, আপনাদের ও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার আর তার বউ থাকে। আপনি এখানে কেন থাকেন? অভ্যাস। ছোটবেলা থেকে আসি, আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এ বাড়িতে? আমি তখন ছোট্ট, 10-11 বছর বয়সী হব। সেই থেকেই আসি এখানে। এটাই আমার ঠিকানা। ও বাড়ির মালিকানাও পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞেস করছো? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল। কেন? যাবে তুমি? না। যেতে চাইলে বলবে, নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাওয়ার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো? এমন ভাব করছেন যেন আমি বললে সব কবুল। বদমাইশের মতো হাসল জয়। তা কিছু বিষয় তাই। যেতে ইচ্ছে করলে বলো, ঘুরিয়ে আনবো। শ্বশুরবাড়ি দেখলে না এখনো অবধি। অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন? খিদে পেয়েছে? স্পষ্ট ঘৃণার তাচ্ছিল্য ফুটে ওঠে অন্তুর মুখে। এতক্ষণে শান্ত জয় ধপ করে জ্বলে উঠল। তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নেই? তা নয়, তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়ালো। কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাদল জয়ের। এইসব কথা ভদ্রপুরুষদের জন্য। সে তো তেমন নয়। তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পরে, আগে জানার কথা হোক। পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি। জয় আমিরের বউ সে। আমিও কি তাই জানি? কথার লাইন ধর্ষণের দিকে নিতে চাচ্ছ। ঠিক বলেছি? ভুল বলার অভ্যেস নেই আপনার। ঠিক ধরেছেন। হরে শালি, আমারই উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি। বাস্তবে তো ভেতরে ফাঁপা। ছুঁইও নি। কামটা ঠিক করি নাই। কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপরে বিয়ে করলে। কিন্তু রেপ বিষয়টাতে আমার এক প্রকার ফোবিয়া আছে। নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। সর সামনে থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হলো জয়। হুম। লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলল চট করে। বিশ্বাস হচ্ছে না, না? খুব বেশি জবরদস্তি করি বলে তোমার তাই মনে হয়, তাই তো? সেটা রেপ। বউকে
হা হা হা, তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আজ এসব ভাবনায় আসতে ইচ্ছে করলো না। বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তা সব জয়ের কাছে। আবার ভাবে, সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন? এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণেই মনে পড়ে, তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো। সে একজন ভবিষ্যৎ আইনজীবী। ঝামেলাকে তার রক্তকণিকার মধ্যে রন্ধে রন্ধে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল, উঠে দাঁড়ালো। এতক্ষণ মনটা গুমুটে মেরেছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হলো, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে। আপনি যাবেন না। মেয়র সাহেব এখনো বাড়িতে, ওয়ার্কশপে আছে। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি, সেই ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি আরমিন। অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙল। বাইরের কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো। সময় মতো ঠিক ঘুম ভেঙে যায় তার। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসলো। ফিলিং বেটার ঘরওয়ালি? অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটিতে যাবে আজ আমার সাথে? অন্তুর মনটা নেচে উঠল। তা লুকিয়ে আস্তে করে বলল, শর্ত কি? শর্ত? হো হো করে হেসে ওঠে জয়। যা চাই দেবে? তো দাও, একটা চুমুই দাও না হয়। ঠোঁটে না দিলেও চলবে। প্রথমে ওভারডোজ হয়ে যাবে তোমার। গালেই দাও। নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটা শরীরটাই ভার্জিন। ওয়ানা কিসমি? গালে গিয়ে দেব? অন্তু কথা ঘোরায়। সবসময় নিজের নাম জপার কি আছে? জয় আমির, জয় আমির। জয় হাসল। আমার নাম জয়, উপাধি আমির। ফিজিক্যাল টু জয় ইবনে জাভেদ আমির। আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদের বলা হয়। শুনেছি আপনারা যুদ্ধাপরাধী ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল। জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছাই চাপা নীলচে আগুন। তা খেয়াল করলো অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে। দাঁতের মারি পিষে বলল, আমির আমার বাপ দাদার বংশ উপাধি। পদবি হিসেবে আনছো কেন? বেশি বোঝা শিখেছো? খুব বেশি, হ্যাঁ? জামায়াত শিবির। পেছন ফিরল তো চোখ যেন ফুটন্ত আগুন। আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালির মেয়ে। আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব। পরবর্তীতে মাফ পাবি না, সে তুই যেই হ। অন্তু কিচ্ছু বলল না। তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না, কোনোভাবেই না। থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়েছে সেই কবে। ভার্সিটিতে তারা দুজন পা রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কত কত দিন পরে যেন অন্তু আবার চিরচেনা সেই শিক্ষা প্রাঙ্গণে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকলে হা করে দেখছে, হাসছে, ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে। আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলেছে। খানিক চাপা শ্যামলা জয় আমিরের ফর্সা বউ। ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখল, বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত? সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দিয়েছে, যাতে সমাজের নোংরা লোকেদের বিরুদ্ধচারণে না করে বরং সেধে সেধে তেল মারতে পারে। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাতো না। আফসোস, সে পারে না। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদগ্রাবী তারা। অন্তুর মনে হলো, জয় যেন আরো ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মুসলিমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিয়েলিটিভিটি। জয় এই সূত্রটাই চরম বিশ্বাসী। অন্তু এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মালো। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানোর প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁটেলিয়ে হাসে। এরা প্রতিবাদ, পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তুর দিকে ঝুঁকে আস্তে করে বলে, এত সম্মান তুমি আগে কখনো পেয়েছো? যত অপদার্থ তুমি ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখা দৃষ্টিকোণ খারাপ ঘরওয়ালি।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনে এক ফোঁটাও না বদলায়। চিরদিন এই দৃষ্টিতে দুনিয়া দেখে মরতে চাই। জয় বিড়বিড় করল, শালির মুখ তো মুখ না, এসিজির রাইফেল। মিঠা কথা জানে না শালি, মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা? জানো যখন আমার মুখে তা বেরোবে না, তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়, গর্বিতভাবে বলে, অ্যাজ হাজবেন্ড সো হিজ ওয়াইফ। সাব্বাস, কোন সম্বন্ধের সাওয়াল কয়? আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হুহা করে হেসে ওঠে জয়, ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র‍্যাগ দিয়েছে, সেই মেয়ে আজ তার ঘরওয়ালি। ক্লাস শেষে সেই দিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে। জয় কোম্পানির আইন বইটা হাতে নিয়ে নাড়েচাড়ে আর বলে, কি বাল পড়ে সব? এসব পড়ে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি ব্লাস্ট করে এসেছি, ওরা ব্যবসায় আইন পড়ছে। দেশের কি অধঃপতন এমনি এমনি হলো? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বইয়ের জন্য প্যাক করে দেন। তারা অনেকক্ষণ রোদের তেজে ঘর্মাক্ত দেহ দাঁড়িয়েছিল ব্রিজের ওপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে, জোর করেই। ব্রিজের নিচে ছোট খুপড়িগুলো, টোস্ট বিস্কুট খেতে টঙের দোকান, গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকিটা পথ পার হয়। এক গাদা লাল আইসক্রিম কিনে খেতে খেতে হেসে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা ওরাও, তবুও এত বৈষম্য কেন? কিসের আক্রোশ? শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন, দেখা হলেই লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করলো। ওরা জয়ের হাতের বিস্কুট রুটি কেক সব খায়। আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের, তারা কোনো কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুইজন কিসের এক আলোচনায় বসেছিল, সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও। জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিস্তালার বড় ঘরে। বাকি সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই, মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে। যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা। বাচ্চাদের জন্য খোরক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেওয়া হয় সেটাও অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। অন্তর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এদের যদি মারা হবে তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেবার নয়, কারণ ওরা এখনো কিছুই করেনি, ছোট মানুষ। ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেওয়া হচ্ছে, এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বড়শির আগায় যে টোপ দেওয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট একটা ছিদ্রও নেই সেখানে। সিঁড়ির ওপরে লম্বা বারান্দা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন, সেখানে থেকে আলো আসার জো নেই। অন্তু খুব দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে আধো অন্ধকারে। সে আসরের নামাজ আদায় করছে, তার পিছনে জামায়াত দাঁড়িয়েছে। পুস্কে একটা সমাবেশ, তো স্বৈরাচাররা ভয় পাবে না কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুস্কে সমাবেশ কি একদিন বিশালিকায় তাগড়া শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো। ভয় পাওয়া জায়েজ। অন্তু নিমিষে চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাগড়ি ঢালের ন্যায় শক্ত ও অটল। যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত, তবুও মাথা নোয়াবার নয়। কেউ আসছে, হেঁটে আসছে এইদিকে। অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে, পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনে খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছেন, ছোটগুলো ভয় পাচ্ছে। নামাজে হাত বেঁধে আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিচ্ছু বলল না মুখে, অন্তুর হাতটা চেপে ধরল। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতা রাগ গজরাতে গজরাতে টেনে নিয়ে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আশ্চর্যজনক ব্যাপারেই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরো দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতে ওরা দ্রুত সিঁড়ি দরজা আটকে দেয়। অর্থাৎ
এখানে অন্য লোকরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেওয়ালে কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুলে কপাল ঘেঁষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে, নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই, এসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কে? মাদ্রাসার ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ভুরু কুঁচকে ঠোঁট বাঁকায়। হাফেজ ও। ওদের আটকে কেন রেখেছেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু, এর আগে শোনোনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা? আস্তে কথা বলো, থাপ্পড়ে এক কান টান দিয়ে রক্ত বের করে দেবো একদম। গলার সাউন্ড আসতে হয় না? কেন করা হয় এসব? জামাত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী, শালার জঙ্গির দল। আর একটাও প্রশ্ন করবে না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? ওপর মহলের হুকুম। ওপর মহল? কোন ওপর মহল? আপনি কে? জয় আমির। অন্তর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুত দিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধাপরাধী ছিলেন? দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন। আর? অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গিজে কপাল কুঁচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবে না? তোমার হক আছে তো। কিছুই জানো না তোমার শ্বশুরবাড়ি সম্বন্ধে। মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী? কথাটা কিন্তু মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী, এ কথাটা অন্তু বলল। এবার তার উত্তরে জয় আমির বলছে, কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী হতে পারবে না। ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন। তো? ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুপাশে মাথা নাড়ে জয়। না, তা আবার ছিল নাকি? আমার ৭ পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসা করে নাই। আমার দাদু ভাই ছিলেন মশলা ব্যবসায়ী। সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করত। আমার বাপ চাচারা ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার। তবে তুমি যদি কোনো কালে সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও, তাহলে একটা কামকাজ শুরু করতে পারি। মেয়ে লোক আবার বেকার বেটা ছেলে পছন্দ করে না। কথা ঘোরানো শিখাবেন আমায়? খুব দক্ষ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এইসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তা ভাবনায় আজ তোমাকে এত দুর্ভোগে এনেছে। সহ্য করে যে বেঁচে থাকে সে। চিরকাল? জয় তাকাই। অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে? যারা সহ্য করে তারা অমর হয়ে যায়, আর জীবনে মরে না? স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরার শখ কেন হয়েছে? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতে হয়, তো আজ মরব। আজ মরব তো এখন মরব। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বেঁচে থাকতে চায় না। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড়ায়ু হিসাবে বড়জোর ৬০ বছরের বেশিই না বাঁচা যায়, তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুনে আপনাদের ঝলসে মারতে শুধু ৬০ সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নরকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতাদের হাতে শোষণ হবার চেয়ে মাটির কবরের মাটি কয়েক গুণ শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ থেকে অন্তুর ক্ষিপ্ত মুখখানার দিকে তাকায়। পরে বলে, আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব ঘরওয়ালি। পা দুটো কেটে ঢাকা পঙ্গু হসপিটালে অ্যাডমিট করে রেখে আসবো। বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো জয় আমির। আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে। তবু মানুষ তো আপনারা। মেরে মরলে আর কি, আমার তো আর পিছু টান নেই কিছুর। জয় দেওয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুর দুহাতের বাঁধনে পুরো দেওয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। দাঁত চেপে চাপা গলায় বলে, চুপ। এত কথা কস কেন তুই শালি? চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না কিছুক্ষণ, তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়িগুলো ঘেঁষে অন্তুর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে যা আরমিন। তোর কিছু করার নেই বিশেষ, বড়জোর আমাকে মেনে নিতে পারিস। আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য।
অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফেরাতে চাই। আবার একবার জন্মায় যদি প্রার্থনা থাকবে, সেবারও যেন এই আপনাকে না ভুলি, আর আমার ঘৃণায় যাতে একরতি পরিমাণও কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে হাসে। আমিন আমিন, তোমার আল্লাহ কবুল করুন এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, ঠিক তা না, কিন্তু আমার মতো পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসাবে মানেন কিনা তা জানা নেই। মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসাবে। অন্তু রুষ্ট চোখে অবুঝের মতো চেয়ে থাকে। দরজায় করাঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে, আবার দরজার দিকে চায়। দরজার ওপাশ থেকে হামজা এবার ডেকে ওঠে, জয়।